একটি মানুষ, একটি বিমান দুর্ঘটনা আর 4 বছরের এমন এক সংগ্রাম যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। ভাবুন তো, এক সকালে আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন চারপাশে শুধু সমুদ্র, কোনো মানুষ নেই, কোনো সাহায্য নয়, এমনকি বাড়ি ফেরারও কোনো আশা নেই। প্রতিটি দিন কেটে যাচ্ছে ক্ষুধা, তৃষ্ণা আর মৃত্যুর ভয়ে, কিন্তু তবু এই মানুষটি হার মানেনি। কিভাবে সে 4 বছর ধরে এই জনমানবহীন দ্বীপে বেঁচেছিল আর বাড়ি ফিরে সে এমন কি দেখেছিল যা তাকে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল। আজকের গল্পটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে। তো চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর মুভি এক্সপ্লেন ভিডিও। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি কার্গো বিমান ভয়ঙ্কর ঝড়ের সঙ্গে লড়াই করছে। অন্যদিকে আমাদের প্রধান চরিত্র চাক তখন সম্পূর্ণ নির্ভরভাবে টয়লেটে বসেছিল, কিন্তু হঠাৎ করেই বিমানের এয়ার প্রেসার কমে যেতে শুরু করে। এর ফলে টয়লেটের দরজা হঠাৎ খুলে যায় এবং কার্গো সেকশনে আগুন ধরে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে পাইলট চাককে টেনে এনে তার সিটে বসিয়ে দেন, কারণ বিমানটিকে সমুদ্রে জরুরি অবতরণ করানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি চাককে একটি লাইফ রাফট দেন এবং শক্ত করে সিট বেল্ট বেঁধে নিতে বলেন। বিমানটি দ্রুত নিচের দিকে নামতে থাকে। তখন সেটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উপরে ছিল। ঠিক সেই মুহূর্তে চাক লক্ষ্য করে যে তার গার্লফ্রেন্ডের দেওয়া প্রিয় পকেট ঘড়িটি নিচে পড়ে গেছে। পাইলট তাকে ডান পাশে রাখা লাইফ জ্যাকেটটি পরে নিতে বলেন, কিন্তু প্রেমিকার স্মৃতিতে জড়িয়ে থাকা সেই পকেট ঘড়ির প্রতি আবেগ তাকে দুর্বল করে ফেলে। সে নিজের সিট বেল্ট খুলে লড়খাতে ঘড়িটির দিকে এগিয়ে যায়। কোনো মতে ঘড়িটি হাতে পেলেও যখন সে লাইফ জ্যাকেট নেওয়ার চেষ্টা করে, ঠিক তখনই বিমানের অ্যাঙ্গেল পরিবর্তন হয়ে যায় এবং সে আর ঠিক মতো নড়াচড়া করতে পারে না। পাইলট যখন দেখতে পান যে চাক নিজের সিটে নেই, তখন তিনি তাকে সাহায্য করার জন্য নিজের সেফটি বেল্টও খুলে ফেলেন, কিন্তু প্রবল ঝাঁকুনির কারণে তিনি মারাত্মকভাবে আহত হয়ে পড়েন। তবুও শেষ চেষ্টা হিসেবে পাইলট বিমানটিকে সমুদ্রের উপর ধীর গতিতে নামিয়ে আনতে সক্ষম হন, কিন্তু ভুলভাবে ল্যান্ড করার কারণে মুহূর্তের মধ্যেই পুরো কেবিনে পানি ঢুকতে শুরু করে। অদ্ভুতভাবে সিট বেল্ট না বাঁধার কারণেই চাকের প্রাণ বেঁচে যায়। ঠিক তখনই বিমানের ওপরের অংশ ফেটে যায় এবং সমুদ্রের পানি প্রবল বেগে ভেতরে ঢুকতে শুরু করে। ভাগ্যক্রমে চাকের হাতে তখনও ইনফ্লেটেবল লাইফ রাফটটি ছিল, কিন্তু সেটি খোলার সঙ্গে সঙ্গেই রাফটের একটি অংশ বিমানের সঙ্গে আটকে যায়। ডুবতে থাকা বিমানটি চাককে রাফট সহ সমুদ্রের গভীরে টেনে নিয়ে যেতে থাকে। তবে এবারও ভাগ্য তার পাশে ছিল। হঠাৎ করেই রাফটের সঙ্গে বাঁধা দড়িটি ছিঁড়ে যায় এবং লাইফ রাফট তাকে মৃত্যুর মুখ থেকে টেনে বের করে আনে। অবশেষে চাক নিরাপদে সমুদ্রের উপরিভাগে ভেসে উঠতে সক্ষম হয়। সে নিজের সমস্ত শক্তি দিয়ে লাইফ রাফটের ওপর ওঠার চেষ্টা করতে থাকে এবং প্রাণপণে রাফটের কিনারাটি আঁকড়ে ধরে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে ধীরে ধীরে সেই বিমানের ইঞ্জিনের দিকে ভেসে যেতে থাকে, যেটি তখনও চালু ছিল। পেছনে অপেক্ষা করা বিপদ বুঝতে পেরে চাক সঙ্গে সঙ্গে নিজের চোখ বন্ধ করে ফেলে। ঠিক তখনই ইঞ্জিনে আগুন ধরে যায় এবং একটি প্রচন্ড বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের তীব্র ধাক্কায় সে আবার সমুদ্রে ছিটকে পড়ে। অন্যদিকে পুরো বিমানটি একটি বিশাল বিস্ফোরণের সঙ্গে ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। তাকে শুধু উত্তাল সমুদ্র আর ভয়ঙ্কর ঝড়ের সঙ্গেই লড়াই করতে হয়নি, বরং একের পর এক ধেয়ে আসা বিশাল ঢেউর আঘাতও সহ্য করতে হয়েছে। সে শুধু লাইফ রাফটের দড়িটি শক্ত করে ধরেছিল। এভাবে কত সময় কেটে গিয়েছিল তা সে নিজেও জানে না। হঠাৎ করেই লাইফ রাফটের বাতাস বেরিয়ে যেতে শুরু করে। ধারালো পাথরে আঘাতে লেগে রাফটটি ছিঁড়ে গিয়েছিল। এর অর্থ ছিল সে অবশেষে কোনো স্থলভাগের কাছাকাছি পৌঁছে গেছে। নিজের শেষ শক্তিটুকু একত্র করে চাক রাফটটিকে টেনে হিঁচড়ে তীরে নিয়ে আসে। পরদিন সকালে সূর্যের আলো যখন তার মুখে এসে পড়ে, তখন সে বুঝতে পারে যে সে এখনো বেঁচে আছে এবং ভেসে ভেসে একটি ছোট দ্বীপে এসে পৌঁছেছে। তবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরও তার মনে কোনো স্বস্তি ছিল না, কারণ সে জানতো না এই অজানা দ্বীপে তার জন্য আরো কত ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। সে ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে থাকা বিমানের ধ্বংসাবশেষ থেকে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করে এবং নিজের মতো আর কোনো জীবিত মানুষ আছে কিনা তা খুঁজতে থাকে, কিন্তু চারপাশে তাকাতেই তাকে স্বাগত জানায় শুধু এক গভীর এবং অন্তহীন নীরবতা। এতে পরিষ্কার হয়ে যায় যে সে এমন একটি জনমানবহীন দ্বীপে আটকে পড়েছে যার অস্তিত্ব হয়তো পৃথিবীর মানচিত্রেও নেই। চাক বারবার করে চিৎকার করতে থাকে, কেউ আছেন কি এখানে? কিন্তু তার কণ্ঠস্বরের উত্তর দেওয়ার মতো সেখানে কেউ ছিল না। নিজেকে বাঁচানোর জন্য সে নানা উপায়ের কথা ভাবতে শুরু করে, কিন্তু এই মুহূর্তে সমুদ্র সৈকতে বড় বড় অক্ষরে হেল্প লিখে রাখা ছাড়া তার কাছে আর কোনো কার্যকর উপায় ছিল না। খুব দ্রুত রাত নেমে আসে, তবুও সে আশা করছিল হয়তো কোনো জাহাজ বা নৌকা দূর থেকে তাকে দেখতে পাবে। কিন্তু রাত যত গভীর হতে থাকে, চারপাশের ভয়ঙ্কর নীরবতা তার আশাকে ধীরে ধীরে আতঙ্কে পরিণত করে। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসা অজানা প্রাণীদের শব্দে সে ক্রমাগত ভয়ে কাঁপতে থাকে। পরের দিন সে গুড়ি পাওয়া জিনিসপত্র দিয়ে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে এবং বিমানের ধ্বংসাবশেষ থেকে পাওয়া মালামাল পরীক্ষা করতে শুরু করে। এখন তার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস ছিল তার গার্লফ্রেন্ডের দেওয়া সেই পকেট ঘড়িটি।
ঘড়িটির দিকে তাকাতেই তার কেলির সঙ্গে কাটানো পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আসলে বিজনেস ট্রিপে যাওয়ার আগে কেলি তাকে এই ঘড়িটি উপহার দিয়েছিল, কারণ তাদের পরিকল্পনা ছিল যে ক্রিসমাসের পরেই তারা বিয়ে করবে। কিন্তু এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা তাদের সেই স্বপ্নকে মাঝপথেই থামিয়ে দেয়। পৃথিবীর সবাই যখন ধরে নিয়েছিল যে চাক এই দুর্ঘটনায় মারা গেছে, তখনও সে বেঁচে থাকার জন্য নিজের সর্বশক্তি দিয়ে লড়াই করে যাচ্ছিল। কিন্তু এই জনমানবহীন দ্বীপে খাবার ও পানির ব্যবস্থা করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চাক আর কতদিন এখানে টিকে থাকতে পারবে তা সে নিজেও জানতো না। সে কোম্পানির অনেকগুলো পার্সেল গুড়ি এক জায়গায় জড়ো করেছিল, কিন্তু সেগুলো খোলার সিদ্ধান্ত নেয়নি, কারণ তার কাছে এটি ছিল নিজের কাজের প্রতি সততা এবং দায়িত্ববোধের ব্যাপার। সে যতই এই অজানা দ্বীপে আটকে থাকুক না কেন, গ্রাহকদের বিশ্বাস ভাঙতে চায়নি। এদিকে গতকাল সমুদ্র সৈকতে বড় করে লেখা হেল্প চিহ্নটিও কখন সমুদ্রের ঢেউয়ে মুছে গিয়েছিল সে বুঝতেই পারেনি। তাই তাকে আবার কিছু ভাঙা কাঠ ও গাছের ডাল ব্যবহার করে নতুন করে হেল্প লিখতে হয়। ধীরে ধীরে চাকের ভেতরে বেঁচে থাকার ইচ্ছাটা আরো শক্তিশালী হতে শুরু করে। সে বুঝে গিয়েছিল এখান থেকে বের হতে গেলে তাকে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। কিন্তু এই নির্জন দ্বীপে শক্ত নারকেল ছাড়া খাওয়ার মতো তেমন কিছুই ছিল না, আর তার কাছে নারকেল ভাঙার মতো কোনো হাতিয়ারও ছিল না। তাই একটি নারকেল ফাটানো তার জন্য অসম্ভব কঠিন হয়ে দাঁড়ায়। অনেক চেষ্টা করার পর অবশেষে একটি ধারালো পাথরের সাহায্যে সে নারকেলটি ভেঙে ফেলতে সক্ষম হয়। এরপর যখন সে নারকেলের পানি পান করে, তখন সেই স্বাদ তার কাছে যেন অমৃতের মতো মনে হয়। তবে শুধু নারকেল খেয়ে বেঁচে থাকা সম্ভব ছিল না, তাই খাবারের খোঁজে চাক দ্বীপের অন্যান্য অংশ ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। সে দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়ে উঠে চারপাশটা দেখতে চেয়েছিল, কিন্তু ধারালো পাথর আর কঠিন পথ তার যাত্রাকে আরো বিপজ্জনক করে তোলে। তাই সে নিজের প্যান্টের কিছু অংশ কেটে তার সঙ্গে পাতা জড়ে একজোড়া অস্থায়ী জুতো তৈরি করে। কিন্তু পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর তার আশা আবারও ভেঙে যায়, কারণ চারপাশে যতদূর চোখ যায় শুধু অসীম সমুদ্রই দেখা যাচ্ছিল। সেখানে সে ছাড়া আর কোনো মানুষের অস্তিত্বের চিহ্নও ছিল না। ঠিক তখন ওই দূরে একটি অদ্ভুত জিনিস তার নজরে আসে। সে কোনো কিছু না ভেবেই দ্রুত সেই জিনিসটির দিকে দৌড়ে যায়। প্রথমে তার মনে হয়েছিল হয়তো এটি তার মতোই কোনো জীবিত মানুষ কিংবা বেঁচে যাওয়া কোনো পাইলট, কিন্তু কাছে গিয়ে যখন সে লোকটিকে উল্টে দেখে তখন বুঝতে পারে যে মানুষটি অনেক আগেই মারা গেছে। ভারাক্রান্ত মন নিয়ে চাক মৃত পাইলটের দেহটিকে টেনে দ্বীপে নিয়ে আসে এবং তার কাছ থেকে কিছু প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে। সে একটি এখনো ব্যবহারযোগ্য জুতো, একটি টর্চ যা তখনও কাজ করছিল, এবং একটি নষ্ট হয়ে যাওয়া ম্যানিব্যাগ নিজের কাছে রেখে দেয়। এরপর পাইলটের জন্য একটি কবর খুঁড়ে তাকে সম্মানের সঙ্গে দাফন করে এবং তার মৃত্যুর তারিখ একটি পাথরের ওপর লিখে রাখে। সন্ধ্যায় চাক সমুদ্র সৈকতে বসে নিজের জুতোর দিকে তাকিয়েছিল। তার মনে এক অদ্ভুত শূন্যতা কাজ করছিল। তার মনে হতে লাগলো হয়তো একদিন সেই কবরেই তাকে শুয়ে থাকতে হবে। এই চিন্তাই তাকে সারা রাত ঘুমাতে দেয়নি। সে বুঝতে পেরেছিল যদি এভাবে বসে থাকে তাহলে তার মৃত্যু নিশ্চিত। তাই পরদিন থেকেই সে বেঁচে থাকার বিভিন্ন কৌশল শেখা শুরু করে। সে গাছের পাতায় জমে থাকা শিশির সংগ্রহ করে নারকেলের খোলায় জমাতে থাকে, কারণ তার বিশুদ্ধ পানি প্রয়োজন ছিল। এছাড়া কাঠের ডাল ধারালো করে সে মাছ ধরার জন্য একটি বল্লমও তৈরি করে। যদিও এই কাজগুলো অনেক সময় বোকামির মতো মনে হচ্ছিল, কিন্তু অবিরাম চেষ্টা তাকে হতাশ হতে দেয়নি। সেই রাতেই টয়লেট করার সময় দূরে সে একটি আলো দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে জোরে চিৎকার করতে শুরু করে যাতে সেই জাহাজের লোকেরা তার আওয়াজ শুনতে পায়। তার মনে হচ্ছিল হয়তো অবশেষে সে এখান থেকে মুক্তি পেতে চলেছে। সে টর্চের আলো দিয়েও সংকেত পাঠানোর চেষ্টা করে, কিন্তু দূরত্ব এতটাই বেশি ছিল যে সেই সামান্য আলো কোনো কাজেই আসেনি। ধীরে ধীরে যখন আলোটি তার চোখের সামনে থেকে মিলিয়ে যেতে থাকে, তখন তার ভেতরটা রাগ, হতাশা এবং অসহতায় ভরে ওঠে। পরদিন সকাল হতেই সে সেই ছেঁড়া রাফটি নিয়ে জাহাজের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ বহু সপ্তাহের প্রচেষ্টার পর এটাই ছিল তার বেঁচে থাকার একমাত্র আশা। সে কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করতে রাজি ছিল না। সে যে কোনো মূল্যে সমুদ্র পাড়ি দিতে চেয়েছিল, কিন্তু প্রতিবারই বিশাল ঢেউ এসে তাকে পেছনের দিকে ঠেলে দিচ্ছিল। বারবার চেষ্টা করেও সে সফল হতে পারছিল না। তবুও সে হার মানতে রাজি ছিল না। অসংখ্যবার সাহস সঞ্চয় করে সে আবার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সমুদ্রের প্রবল ঢেউ তাকে নিজের গভীরে টেনে নিয়ে যায়। জলের নিচে পৌঁছানোর পর হঠাৎ তার উড়ু একটি ধারালো পাথরের সঙ্গে প্রচন্ডভাবে আঘাত খায়। মুহূর্তের মধ্যেই তীব্র যন্ত্রণায় তার পা রক্তে ভেসে যায়। এই অবস্থায় তার সামনে এগিয়ে যাওয়ার মতো আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। তাই ভাঙা রাফটিকে টেনে হিঁচড়ে অত্যন্ত করুণ অবস্থায় সে আবার তীরে ফিরে আসে। সন্ধ্যার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় প্রবল ঝড় ও মুষলধারা বৃষ্টি। এতে আগেই আহত চাকের পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়ে। সে রাফটের সাহায্যে কেবল কোম্পানির পার্সেলগুলোকে ঢেকে রাখতে সক্ষম হয়। এরপর রক্তাক্ত পা নিয়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য অন্য কোনো আশ্রয়ের খোঁজে বের হয়। ভাগ্যক্রমে কিছু দূরে সে একটি ছোট গুহা
খুঁজে পায়। নিজেকে সচেতন রাখার জন্য সে কয়েক ঢোক নোংরা বৃষ্টির পানি পান করে, কিন্তু সম্পূর্ণ ক্লান্ত শরীর আর এত কষ্ট সহ্য করতে পারেনি। অবশেষে সে সেখানেই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে। ঠিক সেই সময় তার পেছনে রাখা টর্চটির ব্যাটারিও শেষ হয়ে যায় এবং চারপাশ সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। পরের দিন প্রচণ্ড ব্যথা নিয়ে চাকের ঘুম ভাঙে। সে লক্ষ্য করে তার পায়ের ক্ষতে সংক্রমণের লক্ষ্য দেখা দিতে শুরু করেছে। এই নির্জন দ্বীপে যদি এর কোনো চিকিৎসা না হয় তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। বেঁচে থাকার সামান্য আশাটুকুর জন্য অবশেষে তাকে নিজের জেদ ছেড়ে দিতে হয় এবং সে পার্সেলগুলো খোলার সিদ্ধান্ত নেয়। প্যাকেটগুলোর ভেতরে সে খুঁজে পায় 1 ডজন ভিডিও টেপ, উপহারের মতো মোড়ানো একটি ভলিবল, একটি সুন্দর লম্বা পোশাক এবং অত্যন্ত স্টাইলিশ একজোড়া স্কেটস। তবে শেষ পার্সেলটি সে এখনো খোলেনি। হয়তো সে হতাশ হতে চায়নি কিংবা নিজের জন্য একটু আশার আলো বাঁচিয়ে রাখতে চেয়েছিল। সে পার্সেলের প্যাকিং এ থাকা ফোম বের করে নিজের ক্ষতের ওপর লাগায়। এরপর জুতের ফিতা খুলে তা দিয়ে অস্থায়ীভাবে ব্যান্ডেজ বেঁধে নেয়। স্কেটসের ধারালো ব্লেডগুলো খুব দ্রুত তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়। অন্যদিকে সেই লম্বা পোশাকের কালো কাপড় ব্যবহার করে সে মাছ ধরার জন্য একটি সাধারণ জাল তৈরি করে। এই নতুন হাতিয়ারগুলোর সাহায্যে বহুদিন পর প্রথমবারের মতো সে পেট ভরে খেতে সক্ষম হয়। কিন্তু কাঁচা খাবার খেতে তার খুব কষ্ট হচ্ছিল, তাই সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে তাকে আগুন জ্বালাতে হবে। সে কাঠ ঘষে আগুন তৈরি করার চেষ্টা করে। সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে পরের দিনের সকাল, সে একটানা চেষ্টা করতেই থাকে। কিন্তু তার ছোট্ট আশার স্ফুলিঙ্গ আগুনে পরিণত হচ্ছিল না। যখন কাঠ ঘষতে ঘষতে তার 2 হাত ছিলে যায় এবং সেখান থেকে তাজা রক্ত বেরোতে শুরু করে, তখন তার সমস্ত রাগ বিস্ফোরিত হয়ে ওঠে। দ্বীপের কঠিন জীবন, একাকিত্ব এবং পুরনো আঘাত সব মিলিয়ে সে যেন সম্পূর্ণ ভেঙে পড়েছিল। চাক সমুদ্রের ধারে বসে পানি দিয়ে নিজের ক্ষত পরিষ্কার করতে থাকে। তীব্র যন্ত্রণা তাকে আবারও তার অসহায় অবস্থার কথা মনে করিয়ে দেয়। এখন তার কাছে বেঁচে থাকাটাই যেন সবচেয়ে কঠিন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই রাগের মাথায় ছুঁড়ে ফেলা সেই ভলিবলটি গড়িয়ে তার পায়ের কাছে এসে থামে। ভলিবলের ওপর তার রক্তমাখা হাতের ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আর তখনই তার মাথায় একটি অদ্ভুত চিন্তা আসে। সে নিজের লালা দিয়ে সেই হাতের ছাপের ওপর 2টি চোখ এবং একটি হালকা হাসির রেখা এঁকে দেয়। মুহূর্তের মধ্যেই ভলিবলটি দেখতে এক মানুষের মুখের মতো হয়ে যায়। সম্ভবত চরম একাকিত্বের কারণেই চাক সিদ্ধান্ত নেয় যে এই ভলিবলটিকেই সে নিজের বন্ধু বানাবে। সে নাম রাখে উইলসন। এরপর থেকে উইলসন সবসময় তার সঙ্গী হতে থাকে। দৃশ্যটা যতই অদ্ভুত মনে হোক না কেন, অত্যন্ত এর মাধ্যমে সে নিজের একাকিত্ব কিছুটা ভুলে থাকতে পেরেছিল। উইলসনের উপস্থিতিতে চাক যেন নতুন করে শক্তি ফিরে পায়। সে আবার কাঠ ঘষতে শুরু করে এবং এবার সত্যি কাঠের টুকরোগুলোর ভেতর থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করে। অবশেষে যখন আগুন জ্বলে ওঠে তখন চাকের আনন্দের সীমা থাকে না। তার কাছে মনে হয়েছিল যেন সে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিতে ফেলেছে। এই আগুন শুধু খাবার রান্নার সুযোগই এনে দেয়নি, বরং এটি ছিল বাইরের বিশ্বের কাছে নিজের অস্তিত্বের সংকেত পাঠানোর একটি বড় মাধ্যমও। রাতে আগুনের পাশে বসে সে উইলসনের সঙ্গে নিজের জীবনের কথা বলতে থাকে। তার হিসাব অনুযায়ী সে এখন সভ্য পৃথিবী থেকে প্রায় 4000 মাইল দূরে চলে এসেছে। অর্থাৎ কেউ যদি তাকে খুঁজতেও চায় তবুও তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব। তবুও চাক হাল ছাড়েনি, কারণ তার সামনে একটাই লক্ষ্য ছিল, বেঁচে থাকা। কিন্তু কাঁচা খাবার খাওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে ধীরে ধীরে চাকের দাঁতে মারাত্মক ইনফেকশন হয়ে যায়। তার একটি দাঁত এতটাই ফুলে গিয়েছিল যে সে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছিল না। অবশেষে অসহ্য ব্যথার কারণে সে সিদ্ধান্ত নেয় যে তাকে নিজের দাঁত নিজেকেই উপড়ে ফেলতে হবে। সে এক হাতে স্কেটের ধারালো ব্লেডটি দাঁতের ওপর চেপে ধরে এবং অন্য হাতে একটি ভারী পাথর তুলে নেয়। তার মনে হচ্ছিল দীর্ঘ সময় ধরে এই যন্ত্রণা সহ্য করার চেয়ে এক মুহূর্তের কষ্ট অনেক ভালো। এরপর সে সাহস করে জোরে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে তার দাঁতটি ভেঙে যায়। সময় ধীরে ধীরে কেটে যেতে থাকে। জঙ্গলে বেঁচে থাকার প্রায় সব কৌশলই চাক রপ্ত করে ফেলেছিল, কিন্তু তার চোখে আর আগের সেই বেঁচে থাকার জেদ বা উজ্জ্বলতা আর দেখা যাচ্ছিল না। দেখতে দেখতে 4 বছর কেটে যায়। এই 4 বছরে চাক প্রায় একজন বন্য মানুষের মতো হয়ে উঠেছিল। যদিও মাছ ধরা এবং খাবার সংগ্রহে সে দক্ষ হয়ে উঠেছিল, তবুও তার ভেতরে বাড়ি ফেরার আশাটা ধীরে ধীরে নিভে গিয়েছিল। এখন প্রতিটি নতুন দিন তার কাছে কেবল আরো একটি একাকী দিনের নাম ছিল। কিন্তু একদিন হঠাৎ সে পাহাড়ের ধারে একটি টিনের টুকরো খুঁজে পায় এবং সেটিকে সমুদ্র সৈকতে নিয়ে আসে। সে লক্ষ্য করে যখন ওই সমুদ্রের বাতাস টিনের টুকরোটির ওপর আঘাত করছে তখন সেটি পানির ওপর ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। আর তখনই তার মাথায় একটি নতুন পরিকল্পনা আসে। সেভাবে যদি এই জিনিসটির সাহায্যে সমুদ্রের ঢেউ কেটে সামনে এগানো যায় তাহলে হয়তো সত্যি এই দ্বীপ থেকে বের হওয়ার একটা সুযোগ
সুযোগ আছে। এই চিন্তা মাথায় আসতেই সে আর এক মুহূর্ত দেরি করেনি। সে জানতো যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত দ্বীপ থেকে বের হতে হবে। তাই সে সঙ্গে সঙ্গে একটি নৌকা বানানোর কাজে লেগে যায়। সে অনেকগুলো গাছের মোটা ডাল সংগ্রহ করে একসঙ্গে জড়ো করে। এরপর বুনো লতা এবং বিভিন্ন দড়ির সাহায্যে সেগুলোকে শক্তভাবে বেঁধে ফেলে। এমনকি আগে পাওয়া ভিডিও টেপগুলোর ফিতাও সে দড়ি হিসেবে ব্যবহার করে। কিন্তু এতদিনের একাকিত্ব ধীরে ধীরে তার মানসিক অবস্থার ওপরও প্রভাব ফেলতে শুরু করেছিল। এভাবেই দিনগুলো কেটে যেতে থাকে এবং একসময় চাকের কাঠের নৌকাটিও সম্পূর্ণ হয়ে যায়। সে যাত্রার জন্য প্রয়োজনীয় সব জিনিস প্রস্তুত করে রাখে। এখন তার শুধু সঠিক দিকের বাতাসের অপেক্ষা ছিল, যাতে সে তার নৌকাটিকে সমুদ্রে ভাসাতে পারে। সেই দ্বীপে কাটানোর দিনগুলোর হিসাব পাথরের গায়ে খোদাই করে রেখেছিল। দীর্ঘ 4 বছরেরও বেশি সময় ধরে সে এই নির্মম দ্বীপে বন্দি জীবন কাটিয়েছিল। যখন সে শেষ চিহ্নটি খোদাই করছিল, ঠিক তখনই বাতাস সেই দিকেই বইতে শুরু করে যেদিকে সে যেতে চেয়েছিল। চাক আর এক মুহূর্ত নষ্ট করেনি। সে উত্তেজিত হয়ে নিজের নৌকাটিকে সমুদ্রের দিকে ঠেলে দেয় এবং তার একমাত্র সঙ্গী উইলসনকে নিয়ে নতুন জীবনের সন্ধানে যাত্রা শুরু করে। সমুদ্রের ঢেউগুলো এখনো আগের মতোই ভয়ঙ্কর ছিল, কিন্তু এবার সেগুলোকে তাকে থামাতে পারেনি। প্রতিটি বিশাল ঢেউ তাকে প্রায় ডুবিয়ে দিচ্ছিল, তবুও সে হাল ছাড়েনি। প্রতিবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে তার বাড়ি ফেরার আশা আরো শক্তিশালী হয়ে উঠছিল। যখন সে পিছন ফিরে সেই ছোট দ্বীপটির দিকে তাকায়, যে দ্বীপ তাকে 4 বছর ধরে বন্দি করে রেখেছিল, তখন তার মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয়। সে বুঝতে পারে যদি সে এতদিন লড়াই না করতো তাহলে হয়তো অনেক আগেই সে আশা হারিয়ে ফেলতো। কিন্তু তার আসল লড়াই তখনও বাকি ছিল, কারণ তার সামনে অপেক্ষা করছিল আরো বড় এবং আরো ভয়ঙ্কর পরীক্ষা। ঠিক যখন চাকের মনে হচ্ছিল যে সে হয়তো এভাবেই ভেসে ভেসে একদিন মানুষের লোকালয়ে পৌঁছে যাবে, তখন ওই প্রকৃতি আবারও তার সামনে এক ভয়ঙ্কর পরীক্ষা নিয়ে আসে। হঠাৎ করেই সমুদ্রের মাঝে একটি প্রচন্ড ঝড় শুরু হয়। সেই রাতে এত বেশি বৃষ্টি হচ্ছিল যে চোখ খুলে রাখাও প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। বিশাল বিশাল ঢেউ একের পর এক তার ছোট নৌকাটির ওপর আছড়ে পড়ছিল। চাক অসহায়ভাবে নৌকাটি শক্ত করে ধরেছিল এবং প্রকৃতির নির্মম আঘাত সহ্য করে যাচ্ছিল। এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন রাতগুলোর মধ্যে একটি। সে সম্পূর্ণ অসহায় পড়েছিল এবং শেষ পর্যন্ত সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেয়। ভাগ্যক্রমে সেই ভয়ঙ্কর ঝড়ও তার প্রাণ নিতে পারেনি, কিন্তু তার কাঠের নৌকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর সবচেয়ে বড় বিপদ ঘটে তখন, যখন দড়িগুলো আলগা হয়ে যাওয়ার কারণে উইলসন নৌকা থেকে আলাদা হয়ে যায়। চাক যখন বিষয়টি বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। উইলসন ইতিমধ্যেই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে অনেক দূরে ভেসে গিয়েছিল। যদিও উইলসন শুধুমাত্র একটি ভলিবল ছিল, কিন্তু গত 4 বছরে সেটিই ছিল তার একমাত্র বন্ধু, একমাত্র সঙ্গী এবং তার একাকিত্বের একমাত্র ভরসা। নিজের সমস্ত কিছু ভুলে গিয়ে চাক সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এবং উইলসনকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। কিন্তু দূরত্ব অনেক বেশি ছিল আর চারপাশের গভীর সমুদ্র তাকে বরাবর ভয় দেখাচ্ছিল। একদিকে ছিল তার জীবন বাঁচানোর শেষ ভরসা সেই ভাঙা নৌকাটি, অন্যদিকে ছিল তার 4 বছরের সঙ্গে উইলসন। কিন্তু এই মুহূর্তে তার কাছে কোনো উপায় ছিল না। সে শুধু অসহায়ভাবে নিজের চোখের সামনে উইলসনকে দূরে ভেসে যেতে দেখতে থাকে। এইভাবে সে তার একমাত্র বন্ধুকে হারিয়ে ফেলে। আর একবার আবার একাকিত্ব এবং অসহায়তা তাকে পুরোপুরি গ্রাস করে। ভাঙাচোরা নৌকার দিকে তাকিয়ে এবং চারপাশে অসীম সমুদ্র দেখে চাক বুঝতে পারে যে হয়তো সে আর কখনোই নিজের বাড়িতেই ফিরতে পারবে না। তার ভেতরে এতদিন ধরে জেগে থাকা বেঁচে ফেরার আশাটুকুও ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। অবশেষে সে নৌকার বৈঠাটিও ফেলে দেয় এবং সিদ্ধান্ত নেয় যে এখন সে আর লড়াই করবে না। সে শুধু চুপচাপ অপেক্ষা করবে যতক্ষণ না সমুদ্র তাকে নিজের মধ্যে টেনে নেয়। কিন্তু ঠিক সেই সময় যখন চাক মৃত্যুকে মেনে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছিল, তখন হঠাৎ সে একটি সিটির শব্দ শুনতে পায়। প্রথমে সে ভেবেছিল হয়তো এটিও তার কল্পনা, কিন্তু নিজের শেষ শক্তিটুকু জড়ো করে যখন সে ঘুরে তাকায় তখন তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। তার সামনে একটি বিশাল মালবাহী জাহাজ ভেসেছিল আর জাহাজের লোকেরাও তাকে দেখতে পেয়ে যায়। অবশেষে দীর্ঘ 4 বছরের অবিশ্বাস্য সংগ্রামের পর চাক উদ্ধার হয় এবং আবার সভ্য জগতে ফিরে আসে। নিজের দেশে ফিরে আসার পর তার বেঁচে থাকার গল্প চারদিকে ছড়িয়ে পড়ে। সে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠে, কিন্তু এসবের কোনোটাই চাকের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। সে শুধু একজন মানুষের সঙ্গে দেখা করতে চেয়েছিল, তার প্রিয় কেলির সঙ্গে। 4 বছর পর যখন সে কেলির বাড়ির সামনে পৌঁছে দরজায় নক করে, তখন দরজা খুলে একজন অপরিচিত পুরুষকে দেখে সে অবাক হয়ে যায়। লোকটি নিজেকে পরিচয় দিয়ে বলে, আমি কেলির স্বামী জেরি লাইভড। এই একটি বাক্য যেন চাকের পৃথিবীটাই ভেঙে দেয়। সে জানতে পারে যাকে সে গত 4 বছর ধরে মনে মনে আঁকড়ে ধরে বেঁচেছিল, সেই কেলি এখন অন্য একজনের স্ত্রী এবং একটি সন্তানের মা। অন্যদিকে কেলিকে কাঁদতে দেখে চাক বুঝতে পারে যে এতে কেলির কোনো দোষ ছিল না, কারণ পৃথিবীর সবাই ভেবেছিল যে সে বহু আগেই মারা গেছে। হয়তো চাক নিজেও এমন পরিস্থিতিতে একই সিদ্ধান্ত নিত। সেই রাতে কোম্পানি তাকে স্বাগত জানানোর জন্য এক
একটি বিশেষ ভোজের আয়োজন করে। টেবিলে সাজানো বড় বড় কাঁকড়ে এবং সুস্বাদু মাছ দেখে চাকের মনে হঠাৎ দ্বীপের দিনগুলোর কথা ভেসে ওঠে, যে কাঁকড়া এবং মাছ একসময় তার কাজে প্রতিদিনের সাধারণ খাবার ছিল। আজ সেগুলোই বিশালবহুল খাবারে পরিণত হয়েছে। পরের দিন চাক সেই একমাত্র পার্সেলটি তার প্রকৃত গন্তব্যে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যেটি সে দ্বীপে থাকাকালীন কখনো খোলেনি। সেই পার্সেলের সঙ্গে সে একটি ধন্যবাদ পত্র রেখে যায়। সেখানে সে লিখেছিল কোনো না কোনো ভাবে এই পার্সেলটি তাকে বেঁচে থাকার আশা দিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বছর ধরে নিজের কাছে রাখার পরেও সে কখনো জানতে চায়নি যে সেই রহস্যময় পার্সেলটির ভেতরে আসলে কি ছিল। আর এভাবেই শেষ হয় বেঁচে থাকার ইচ্ছা, একাকিত্ব, আশা এবং ভালোবাসার এক অসাধারণ গল্প, কাস্ট আওয়ে।